থমকে আছে বুয়েট ছাত্র আবরার হত্যা মামলা, করোনায় আদালতে শুনানি হচ্ছে না। কমছে করোনা টেস্ট ও শনাক্ত, মৃত্যুহার কমার দাবি, আরও শিথিল হচ্ছে বিধিনিষেধ। করোনায় ৩০ ভাগ শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা গবেষকদের, আর্থিক সংকটই কারণ। সাবেক মেজর সিনহার মৃত্যুর তদন্ত শুরু আজ, দোষীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি। ঢাকার আশেপাশে নদীর পানি এখনো বিপদসীমার উপরে, ২৪ ঘন্টায় উন্নতি হবে না। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। করোনার কারণে প্রায় ৪ মাস ধরে কার্যক্রম বন্ধ আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলাগুলোর। ভার্চুয়াল আদালতে নিয়মিত মামলার পরিবর্তে শুধু জরুরি জামিনের শুনানি হয়, ফলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে থাকা বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা থমকে আছে। আইন অনুযায়ী সাক্ষী ও আসামির উপস্থিতির বিধান থাকায় ভার্চুয়াল আদালতের শুনানি সম্ভব হচ্ছে না। আইনমন্ত্রী বলছেন, আইন সংশোধনের চিন্তা করা হচ্ছে। করোনার কারণে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার প্রায় ৪ মাস ধরে থমকে আছে। ফাহাদের বাবার আবেদনে মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি গত মার্চেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেখানে ৬ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু করোনায় ২৬ মার্চ থেকে অফিস আদালত সব বন্ধ হওয়ায় থমকে যায় আবরার হত্যা সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৪৫টি মামলার কার্যক্রম। ভার্চুয়াল আদালতে আমাদের আসামির উপস্থিতিতে মামলা কিভাবে করা যাবে সে সম্পর্কে আমরাও চিন্তা ভাবনা করছি। যদি মামলার বিচারিক কার্যক্রম আইনানুগভাবে আসামিকে উপস্থিত করে কার্যক্রম শুরু হয়, তাহলে আমরা অবিলম্বে এই মামলার কার্যক্রম শুরু করতে পারব। মামলার বিচার কার্যক্রম শুরু হলে ৩ কার্য দিবসের মধ্যে বিচারের তারিখ পড়বে, অর্থাৎ মামলার চার্জ গঠনের জন্য তারিখ পড়বে। পরে ভার্চুয়াল আদালত চালু হলেও নিয়মিত মামলা শুনানির সুযোগ না রেখে শুধুমাত্র জরুরি জামিন আবেদনের শুনানি করার সুযোগ রাখা হয়। এতে মামলার ৪ আসামি জামিন আবেদন করলেও নামঞ্জুর হয়। আইনানুযায়ী সাক্ষী ও আসামিদের আদালতে শারীরিকভাবে উপস্থিতির বিধান রয়েছে, ফলে সাক্ষ্য আইন সংশোধনের চিন্তাও করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য আইন এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের আমরা সংশোধনী না আনি, ততক্ষণ পর্যন্ত ট্রায়াল করাটা যাবে না। আমার মনে হয় যে করোনা ভাইরাস কালে দেখা যাক, আমরা চিন্তা ভাবনা করছি। যদিও এখন আমি জেলখানা থেকে কোনো কোর্টে আসামি আনার ব্যাপারে আমি চাই না এটা হোক। করোনার কারণে বিচার কাজ বন্ধ হলেও আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী। আমার মনে হয় বিচার পাওয়া যাবে, যদি বিচারটা শুরু হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ ছেলে সাক্ষী যদি ঠিক মতো হাজির করাতে পারে, তাতে মানে আশাবাদী আছি। বুয়েটের শেরেবাংলা হল থেকে গত বছর ৭ অক্টোবর ভোরে র্যাগিংয়ের শিকার তড়িৎ কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যুহার ৪০ ভাগ থেকে কমে ২০ ভাগে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সুস্থতার হার বাড়া ও মৃত্যুহার কমাকে সরকারের সফলতা বলে দাবি করেন তিনি। সোমবার মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা না করায় সংক্রমণ কিছুটা বাড়তে পারে। করোনার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের হোটেল ভাড়ার বদলে আলাদা ভাতা দেয়া হবে। বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কাজ চলছে বলে জানান মন্ত্রী। বিশ্বের অনেক দেশ কিছুটা হলো স্বস্তি যে আমাদের গত কয়েকদিন মৃত্যুর হারটা অনেক কমে গেছে। যেটা গড়ে 40 ছিল, এখন গত 2-3 দিন যাবৎ সেটা 20-এর ঘরে চলে আসছে। আমরা একটু আশঙ্কা করি, যেহেতু ঈদে অনেক লোকজন বাড়ি গেছে, সেজন্য কিছুটা সংক্রমণ বাড়তে পারে।
যদি কিনা তারা স্বাস্থ্যবিধি মেনে এই যাতায়াতটা না করে থাকে। করোনা ঝুঁকিতে হাটবাজার ও শপিং মল রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণের চলাচল নিষিদ্ধ। 31 আগস্ট পর্যন্ত এসব নির্দেশনা মানতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। কেবল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খুলে গেছে সবকিছু, কিন্তু এখনো কয়েকটি বিধিনিষেধ মানতে বলা হয়েছে। রাতে চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে রাত 8টা পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী নয়, এজন্য বিধিনিষেধ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি চলমান রাখার নির্দেশটি 31 তারিখ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। তবে 31 তারিখের পরে কি হবে সেটি আবার আমরা পরবর্তীতে জানাবো যে পরিস্থিতি অনুযায়ী। প্রজ্ঞাপনে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিসে ঝুঁকিপূর্ণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের উপস্থিত না থাকতে বলা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তবে কাজকর্ম গতিশীল রাখতে এ বিষয়ে অফিস প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে থেকে আমাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে নিতে হবে, জীবন জীবিকাকে আমাদের এগিয়ে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যেটা করার দরকার অফিস প্রধানই সেটা ঠিক করে দেবেন। এই প্রজ্ঞাপনেও বাসার বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ শুরুর পর প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এরই মধ্যে 3000 ছাড়িয়েছে প্রাণহানি। তালিকা থেকে বাদ যাননি মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক থেকে শুরু করে সেনা কর্মকর্তাও। তাদের বেশিরভাগই 60 দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 8 মার্চ, আর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু 18 মার্চ। এরপর থেকে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। করোনায় সবশেষ মারা যান নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। 27 জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর মাত্র 14 দিন আগে 13 জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান দেশের অন্যতম ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এর আগে 20 জুন মারা যান বর্ষিয়ান সাংবাদিক কামাল লোহানী। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মাত্র 5 দিন আগে 15 জুন করোনায় আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান মারা যান। 13 জুন করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী 6 বারের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। একই দিন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর পর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তার আগে 12 জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার ওমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর AKM ফজলুল হকের মৃত্যু হয়। একই দিন করোনায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর গাজী জহির হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহমুদ মনোয়ার। 31 মে করোনা কেড়ে নেয় রাজুকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর প্রাণ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মে মাসের শেষ দিন আরও মারা যান এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ। মে মাসের 24 তারিখে মারা যান রাজনীতিবিদ মকবুল হোসেন, যিনি হাজী মকবুল নামেই পরিচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এই রাজনীতিক ঢাকা 9 আসনের সাবেক সংসদ সদস্য। মে মাসের 22 তারিখে মারা যান দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এসালম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। এর আগে 14 মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাধীনতা ও 21 পদক পাওয়া এই শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমিরেটস অধ্যাপক ছিলেন। 10 মে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরও মারা যান করোনা আক্রান্ত হয়ে। বিএনপির সাবেক এ নেতা জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 7 মে মারা যান ফার ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য
ডক্টর নাজমুল করিম। সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন মারা যান 15 এপ্রিল। তিনিই প্রথম চিকিৎসক যিনি করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ শেষে ফিরতে শুরু করেছে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে যুক্ত হয়েছে সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন এবং করোনার সতর্কতা বা স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? ঢাকার বাইরে থেকে, অর্থাৎ যারা ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছেন নিজ নিজ গ্রামের বাড়িতে, তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমি ভোর রাত্রে রাজধানী সদরঘাট এলাকাতে অবস্থান করছি এবং এগুলো বরিশাল সহ দক্ষিণবঙ্গের যে লঞ্চগুলো সেগুলো মূলত এই সদরঘাটেই ভিড়ে থাকে। ঠিক এই মুহূর্তের চিত্র যদি আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে এখন পর্যন্ত বিআরডব্লিউটিসির এখানে যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে সকাল অর্থাৎ ভোর রাত থেকে এখন পর্যন্ত মোট 22টি লঞ্চ বরিশাল, ভোলা, বরগুনা, চাঁদপুর সহ ওই উপকূলীয় অঞ্চল থেকে রাজধানী সদরঘাটে ভিড়েছে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে আমি যতগুলো লঞ্চ ঘাটে ফিরতে দেখেছি সব বেশিরভাগ লঞ্চে এবং গাদাগাদি করে এবং লঞ্চের ছাদেও কিন্তু মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং এছাড়া যারা লঞ্চ ঘাটের ভিতরেও যারা আত্মীয়স্বজন তাদের আত্মীয়স্বজন যাদেরকে গ্রহণ করতে আসে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং মাস্ক থাকলেও মাস্কগুলো যথাযথভাবে ব্যবহার করছেন এবং অনেকের মাস্ক কিন্তু নাই এবং থাকলেও কিন্তু যেটা অর্ধেক পড়ছে। অর্থাৎ আর যারা যাত্রী বিভিন্ন লঞ্চের যারা এখান থেকে নেমেছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলি, তারা যেটা বলেছিল যে অন্যান্য সময়ে যতটা ভিড় ছিল এই ঈদেও একই রকম ভিড়। অর্থাৎ সরকারি পক্ষ থেকে বলা হয়েছিল যে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বেশ কিছু আসন ফাঁকা রাখার জন্য যাতে এই সামাজিক দূরত্বটা বজায় রাখা যায়, কিন্তু সেইটার কোনো বালাই কিন্তু এই সদরঘাটের লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে না। এবং যাত্রীদের মধ্যে তারা যেটা বলছে যে আগে ভাগেই চলে আসছে অনেকে, যাতে পরবর্তীতে যাতে ভিড় হলে তাদের সেই ভিড়টা তারা অ্যাভয়েড করার জন্য তারা এই 2-1 দিনের মাঝেই তারা ঢাকাতে চলে আসছে। তবে আরো একটু বিষয় লক্ষণীয় যে সকাল থেকে সাধারণত বরিশাল অঞ্চল থেকে অন্যান্য উপকূল অঞ্চল থেকে যে লঞ্চগুলো ঢাকাতে আসে সেগুলো কিন্তু সাধারণত ভোর 4টা, 4:30টার ভিতরে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করে। তবে আজকে কিন্তু এখন অধিকাংশ লঞ্চ এসে পৌঁছায় না। এর কারণ এখানে যারা যে ঘাটে অপেক্ষামান যেসব স্বজনরা তারা বলছে যে তাদের যেসব স্বজন লঞ্চে আছে তাদের সাথে টেলিফোনে কথা হচ্ছে, এখনো কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগছে। যে লঞ্চগুলো সাধারণত 5টা, 4:30টার মধ্যে পৌঁছায়, এখন 7টা অব্দি কিন্তু সেই লঞ্চগুলো এখনো পৌঁছায়। এই বিষয়ে যেখানে যারা অন্যান্য লঞ্চ যেগুলো ইতিমধ্যে ভিড়ে গেছে সেই সব লঞ্চের কর্মকর্তার সাথে কথা বলে জানায়, তারা বলছে যে নদীতে প্রবল স্রোতের কারণে একটু সময় লাগে। সামগ্রিকভাবে যদি বলা হয় যে ঢাকা বাইরে থেকে মানুষ ঢাকাতে আসতে শুরু করছে এবং চাপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি এখানে অনেকখানি উপেক্ষিত। মূলত এই ছিল রাজধানী সদরঘাট থেকে সর্বশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। করোনা মহামারীর প্রভাবে অন্তত 30% শিক্ষার্থী ঝরে পড়তে পারে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। করোনায় আর্থিক সক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক পরিবারই তাদের সন্তানকে স্কুলে না পাঠিয়ে কাজে নিয়োগ করবেন ধারণা তাদের। তবে মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের চর রুহিতার 10ম শ্রেণীর ছাত্র আসিফ হোসেন বড় ভাইয়ের সঙ্গে কাজ করছেন ধান খেতে। করোনায় পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সামনে আর পড়াশোনায় ফিরতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আসিফ। এখন বাড়িতে বেকার থেকে কি করব, বড় ভাইকে কাজে সহযোগিতা করতেছি। শুধু আসিফ নয়, আরো অনেকের পরিবারই করোনায় আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে অনেকে সন্তানকে কাজে লাগিয়ে দিচ্ছেন, তাই এসব শিক্ষার্থীর শিক্ষা জীবন এখন হুমকির মুখে। করোনা ভাইরাসের কারণে আমাদের পড়া অনেক পিছু হয়ে গিয়েছে। সরকার যদি সহযোগিতা করে তাহলে ছেলেমেয়ের লেখাপড়া করাইতাম পারবো। শিক্ষা গবেষকদের আশঙ্কা, করোনার প্রভাবে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের অন্তত 30% শিক্ষার্থী ঝরে পড়বে। ঝরে পড়া রোধে এখন থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়েছেন তারা। মাঠের থেকে যে খবর আছে, যে তথ্য আছে, তাতে মনে হচ্ছে খাদ্য নিরাপত্তা, আয় নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার বাড়তে পারে, শিশু শ্রমের হার বাড়তে পারে, বাল্য বিবাহের হার বাড়তে পারে।
বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা হবে। আমরাও এই বিষয়ে সচেতন আছি, আমরাও লক্ষ্য রাখছি যে আমাদের অভিভাবকদের বা শিক্ষার্থীদের কোথায় কি সমস্যা। আমরা প্রয়োজন মতো যেরকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেরকম ব্যবস্থা আমরা নেব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, ঝরে পড়া ঠেকাতে উপবৃত্তির পরিধি আরো বাড়ানো হবে, একই সাথে বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। আমরা ওই ধরনের শিক্ষার্থীদের আমরা এমনিতে উপবৃত্তি দেই, তার পাশাপাশি আরো কিছু আমরা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে আমার সন্তানরা ধরে না পড়ে। ঝরে পড়ার শঙ্কায় থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য স্কুলের শিক্ষকদেরও নির্দেশ দেবে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী বদলে দিয়েছে মানুষের জীবন জীবিকা। থমকে যাওয়া সময়ে টিকে থাকার চেষ্টায় পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকে। সময়ের সাথে মানিয়ে নিয়ে অনেকেই হার মানিয়েছেন মহামারীর ভয়াবহতাকে। খুলনার সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার অ্যামিটি স্কুলের প্রতিষ্ঠাতা শেখ আশরাফুল ইসলাম। করোনার অঘোষিত লকডাউনের কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বাকি পড়েছে 3 মাসের বাসা ভাড়া। 2 সন্তান সহ পরিবারের 4 সদস্যের খাবার জোগানোই কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় বাধ্য হয়েই বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন আশরাফুল। বন্ধ থাকা স্কুলের সামনে বসেছেন গ্যাস সিলিন্ডার নিয়ে। আমি কোনো অভিভাবকের কাছে বেতন চাইতে পারতেছি না, তারাও অনেক দরিদ্র। আমি বুঝতেছি যে আমার ঘরে মাছ নাই, কারো ঘরে চাল নাই, আমি কি করে তার কাছে বেতন চাই। এমন কঠিন অবস্থার মুখোমুখি আরও অনেকেই। থমকে যাওয়া সময়ে বন্ধ হয়েছে আয়ের পথ, তাই চেনাগণ্ডির বাইরে গিয়ে চলছে বেঁচে থাকার চেষ্টা। ফটোগ্রাফার হয়ে গেছেন ডিম বিক্রেতা, বেকারির কাজ হারিয়ে কেউ বা হয়েছেন ফল বিক্রেতা। স্টুডিও ব্যবসা করতাম, ফটোগ্রাফি ব্যবসা করতাম, ভিডিও করতাম, এখন ওগুলো তো কম। এখন সেই জন্য আমার পরিবর্তন সংসার আছে, ছেলে মেয়ে আছে, চলতে কষ্ট হয়, সবই পানিটু পর্যন্ত কিনে খাওয়া লাগে। করোনার জন্য বেকারি 3 মাস ধরে বন্ধ রয়েছে, সেই কারণে এখন আমার আপনার ছেলে মেয়ে আছে, ওলাপ সংসার আছে, তাই সেই ইসের জন্য আপনার এই ব্যবসায় আসছে, পামের ব্যবসায় আসছে। করোনা মহামারীর এই সময়ে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কত মানুষ পেশা হারিয়েছেন বা পেশা বদলেছেন তার কোনো সঠিক পরিসংখ্যান এখনও নেই। তবে বদলে যাওয়া সময়ের বিপরীতে টিকে থাকার এই লড়াইয়ে একে অপরকে পাশে চায় মানুষ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বরিশালে 67 ভাগ ডায়াগনস্টিক সেন্টারেই অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানে রোগীদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দক্ষ চিকিৎসকের নাম ভাঙিয়ে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে। নগরীর জর্ডান রোডে দ্য বরিশাল সেন্ট্রাল মেডিকেল সার্ভিস নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে 23 জুলাই অভিযোগ ওঠে। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে এমন একজন ডাক্তারের নামে যিনি অনেক আগেই মারা গেছেন। মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানটির কর্তব্যরত চিকিৎসকও ব্যবহার করছেন ভুয়া ডিগ্রি। একই দিন আগরপুর রোডের দ্য মুন মেডিকেল সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে প্রমাণ মেলে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে নমুনা পরীক্ষার। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি আসলে দি মুন মেডিকেল সার্ভিসেস নামক একটি ডায়াগনস্টিক সেন্টার, যার আসলে লাইসেন্স নেই এবং লাইসেন্সের জন্য নবায়নও করে নাই। পাশাপাশি এখান থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেখানে 2 জন ডাক্তারের সাইন ব্যবহার করা হচ্ছে। সেই 2 জনের কেউই আজকে কিন্তু এখানে কর্মস্থলে আসেননি বা ওনাদের সাথে কথা বলে জানা গিয়েছে ওনারা এই সাইন দেননি। অনুমোদন নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোতে টেকনোলজিস্ট দেখানো হলেও অনুমোদন পাওয়ার পর তাদের বিদায় দিয়ে পরীক্ষা করানো হয় অদক্ষ টেকনিশিয়ান কিংবা পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে। পরে ডাক্তারের জাল স্বাক্ষরের কাগজে দেওয়া হচ্ছে ভুয়া রিপোর্ট। বরিশাল শহরের অলিতে গলিতে 70 থেকে 80টির মতন এইসব ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, যেগুলো মানহীন এবং ভুয়া রিপোর্ট দেয় এবং সেখানে কাজ করে মূলত টেকনিশিয়ানরা এবং ঝাড়ুদার সুইপার থেকে কাজ করে। এসব অভিযোগের কথা স্বীকার করে প্রশাসন বলছে স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা স্বাস্থ্য বিভাগও। আমরা যেখানে যে অনিয়মগুলো দেখেছি সেগুলো তাদেরকে সংশোধন করতে বলেছি। যারা লাইসেন্স নাই তাদেরকে আমরা বলেছি আপনারা আবেদন করেন। যাদের উপযুক্ততাই নাই, যে লাইসেন্স করার পাওয়ার উপযুক্ত নাই, তাদেরকে আমরা বন্ধ করার জন্য আমরা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা চিঠি দিয়েছি। বিশেষ করে আমরা প্রশাসনকে দিয়েছি, এখন দিয়েছি। তারা কার্যকরী ব্যবস্থা আগে থেকেই নিচ্ছে এবং এখনো নিচ্ছে। অনিয়মের অভিযোগে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনুমোদনহীন 14টি ডায়াগনস্টিক সেন্টার। সিলগালা করা হয়েছে 2টি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ঢাকার আশপাশের বালু, শীতলক্ষ্যা, বংশী, তুরাগ, ধলেশ্বরীর পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি বদলাবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে এক সপ্তাহ পর কিছুটা উন্নতি হতে পারে। এদিকে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় দুর্ভোগ চরমে উঠেছে রাজধানীর পূর্বাঞ্চলের কবলিতদের। বালু নদী লাগোয়া রাজধানীর উত্তর সিরির 42 নং ওয়ার্ডের বেড়াইদের ফকিরখালী 1.5 মাস ধরে বন্যার পানিতে ডুবে আছে এখানকার প্রায় 200 ঘরবাড়ি। একই অবস্থা সাতারকুল, গোড়ান, ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের তালাশকুট এলাকা। বানভাসীরা জানান, এর আগে 2004 সালে এত দীর্ঘ সময় পানিবন্দী ছিলেন তারা। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার পানির ব্যাপক সংকট, ময়লা পানিতে ছড়াচ্ছে রোগবালাই। রাস্তাঘাট, বাড়িঘরের মুর্দার তলে গেছে, ওই ভিতরে একটু শুকনো আছে, আর মুর্দা মনে করেন পুরোই তলেছে। মানুষের কষ্ট অনেক। 1 মাস ধরে 200-250 বাড়ি পুরোই পানির তলে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, শীতলক্ষ্যায় বিপদসীমার 15 সেন্টিমিটার, বালু নদীতে 11 সেন্টিমিটার, তুরাগে 48 সেন্টিমিটার এবং ধলেশ্বরীর পানি 87 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এ মাসের 3য় সপ্তাহে পানি নামলেও সেপ্টেম্বরে আরেক দফা বন্যার আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। মৌসুমী বায়ু এখনো বাংলাদেশের উপরে সক্রিয় আছে। এই অবস্থায় এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের উপরে সক্রিয় থাকবে এবং বাংলাদেশের উজানেও। এই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি বন্যার ঝুঁকি থেকে যায়, যেটা আসলে কখন কোন সময় হবে সেটা আমরা এখনো পরিষ্কার করে বলতে পারছি না। সম্ভাবনা আছে সেটি হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পানি বের হওয়ার পথ ভরাট করা হয়েছে, দখল হয়েছে জলাশয়, যার কুফল ভোগ করতে হচ্ছে এসব এলাকার মানুষকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি বইছে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে। জেলার 7 উপজেলার 550 গ্রাম এখনও পানিতে নিমজ্জিত। তলিয়ে গেছে 10,000 হেক্টর জমির ফসল। জেলায় পানিবন্দী রয়েছে 2 লাখের বেশি মানুষ। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছে সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরের বন্যা পরিস্থিতির কি চিত্র দেখছেন একটু জানতে চাই। বন্যার্তদের কাছে পর্যাপ্ত সহায়তা কি পৌঁছাচ্ছে? ফরিদপুরের চিত্র যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে যে যারা সরকারি আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু এখনো বাড়িতে ফিরতে পারেনি। তার মানে হচ্ছে ফরিদপুর পদ্মা পানি এখনো বিপদসীমার 80 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার কমে 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমনটি আমাদের জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন যে পানি বৃদ্ধির ফলে কিন্তু এখনো ফরিদপুর জেলার 550 অধিক গ্রামে কিন্তু পানি রয়েছে, যার ফলে মানুষের দুর্ভোগ কিন্তু একটুও কমেনি। পানি একটু কমলেও দুর্ভোগ কিন্তু কমেনি, এমনটি জানিয়েছেন। নদীকে ফরিদপুরের মধুমতি নদীতে ভাঙন তীব্র থেকে তীব্রতর শুরু হয়েছে, বিশেষ করে স্রোতের কারণে। বিশেষ করে আলফাডাঙ্গা 3টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্রতিদিনই ভাঙছে। অন্যদিকে মধুখালী উপজেলা বিশিষ্ট মনশব্দ রোপের বাড়িতে যাওয়ার যে প্রধান যে সড়কটি, সেই সড়কটি এখন হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে মধুমতির গর্ভে, এমনটি আমরা জানতে পেরেছি। যদিও পানি উন্নয়ন বোর্ড বালিবত্তি জিও ব্যাগ ফেলে প্রাথমিক প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্থানীয়রা যেটি বলছে যে এই স্রোতের তোর যেটা, সেই তোরে কিন্তু সামান্যতম এই জিও ব্যাগ বালিটি কিন্তু আসলে কতটুকু কাজ করবে এটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যদিও তাদের দাবি রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি এবং তাদের দাবি রয়েছে যে দীর্ঘকাল ধরেই কিন্তু এই অঞ্চলে ভাঙনটা রয়েছে। ভাঙন প্রোটেকশনের জন্য স্থায়ী বাঁধের বিকল্প নেই বলে তারা মনে করেন। অন্যদিকে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে কি পরিমাণ খাদ্যশস্য বা খাদ্য সহায়তা সরকারিভাবে বন্যার্তদের মাঝে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে তিনি যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত প্রায় 550 মেট্রিক টন চাল বিভিন্ন উপজেলা, অর্থাৎ যেসব জায়গায় পানি বন্দী এবং মানুষ বেশি ক্ষতিগ্রস্ত সেসব উপজেলাগুলোতে দেওয়া হয়েছে, এবং নগদ 8 লক্ষাধিক টাকা এবং শিশু খাদ্য 7 লক্ষাধিক টাকা, এছাড়া গো খাদ্য 8 লক্ষাধিক টাকা সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে তারা আরও দিতে পারবে এমনটি বলেছেন। তবে তিনি বলেছেন যে খাদ্যশস্যের বা টাকার কোনো ঘাটতি আমাদের নেই, প্রয়োজন হলেই সেখানে আমরা দিতে পারবো। তবে আমরা কথা বলেছিলাম বন্যার্ত মানুষের সঙ্গে এবং যারা আশ্রয় শিবিরে রয়েছে তাদের সঙ্গে। তারা বলেছেন যে সরকারিভাবে সপ্তাহে 1 দিন বা 10 দিন পর 1 দিন 10 কেজি চাল যে দিচ্ছে, এটা আসলে তাদের চাহিদার তুলনায় অনেকটাই কম। তবে তারা আসলে করোনার কারণে যে এমন 5টি মাস তারা কোনো কাজে অনেকেই কাজে যেতে পারেনি। তো তারা তাদের একটি দাবি যে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলে হয়তো লাঘব ঘটবে তাদের এই দুর্দশার। ফরিদপুরে বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। করোনা মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে দেশে। জুলাইয়ে প্রবাসী আয় এসেছে $260 কোটি, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে জুন মাসে প্রবাসী আয় আসে $183 কোটি। সেটিও একক মাসের হিসেবে রেকর্ড ছিল। জুলাইয়ে ভাঙল সেই রেকর্ডও। এছাড়া এক মাসের ব্যবধানে 3,000
$728 কোটি নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা রিজার্ভও বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর 2% প্রণোদনার কারণে গত অর্থবছর $1,800 কোটি বেশি প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় আজ থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি। কমিটির নেতৃত্ব দেবেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্য জানান বিভাগীয় কমিশনার ABM আজাদ। কমিটিতে আরও আছেন রামু সেনানিবাসের একজন প্রতিনিধি, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম রেঞ্জের DIGর একজন প্রতিনিধি। খুব অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে কমিটি। দোষীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না বলেও জানান বিভাগীয় কমিশনার। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, শাপলাপুর পুলিশ চেকপোস্ট এলাকায় সাব ইন্সপেক্টর লিয়াকত পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরে 3 থেকে 4 রাউন্ড গুলি করেন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান মেজর সিনহা। গাড়িতে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হয় নিহতের পরিচয়। বাজারে যে একজন সেনা সদস্য নিহত হওয়ার বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন জনাব মিজানুর রহমানকে আহ্বায়ক করে। আগামীকাল থেকেই ওনারা আসলে কক্সবাজারে যাবেন কমিটি, এবং সেখানে তাদের কর্ম প্রক্রিয়া শুরু করবেন। সেখানে তাদের আমরা বলেছি যত স্বল্পত সময়ের মধ্যে যাতে রিপোর্টটা তারা গভর্নমেন্টকে দেয়। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কে 4 লেন প্রকল্পের কাজে দেখা দিয়েছে ধীরগতি। কাজের কারণে খুঁড়ে রাখা বিভিন্ন গর্তে বর্ষায় জমছে পানি। এতে ওই সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। কাজের ধীরগতির জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের গাফিলতিকে দায়ী করছে সড়ক বিভাগ। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত 13 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2017 সালে। 2021 সালে জুনে শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরেও অর্ধেক কাজই হয়নি। উল্টো নির্মাণ কাজের খানাখন্দ ও বৃষ্টির পানি জমে দুর্ভোগের কারণ হয়ে পড়েছে ওই মহাসড়ক। আমাদের গাড়ি একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে, মালিকের সাথে আমাদের সাথে গন্ডগোল। আপনি কি রাস্তার কাজ করতেছেন না করতেছেন? 1000 মাইল না 10,000 মাইল না, মাত্র 16 কিলোমিটার রাস্তা। আমাদের অ্যালার্জির প্রবলেম বাড়ছে, প্রচুর ধুলাবালির কারণে চোখের সমস্যা হয়। তাছাড়া এই যে রাস্তার এরকম অবস্থা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রকল্পের নোয়াখালী গেট থেকে সোনাপুর পর্যন্ত অংশে কাজই শুরু হয়নি। প্রশাসনিক সমস্যা আছে, যার ধরনের জমি অধিগ্রহণ হচ্ছে না। মানুষ কিন্তু যে দুর্ভোগ মানুষ পোয়াচ্ছে, প্রতিদিন রাস্তাঘাট কোরআন দিয়ে গর্ত হয়ে গেছে, কোরআন দিয়ে কাজ করতেছে না। সড়ক বিভাগ বলছে, জেলা প্রশাসনের কারণেই ভূমি অধিগ্রহণে ধীরগতি, আর আইনি জটিলতার কারণ দেখিয়েছেন জেলা প্রশাসক। অধিগ্রহণ ছাড়া যে অংশগুলো করা সম্ভব প্রায় শেষ করে ফেলেছি, এবং কিছু অংশে কাজ চলমান রয়েছে। আমরা প্রয়োজনীয় অর্থ ওনাদেরকে জমা প্রদান করেছি, কিন্তু অদ্যাবধিও আমরা প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে, কোনো সিদ্ধান্ত পাইনি। এজন্য ভূমি অধিগ্রহণ কাজ শেষ হয় নাই এবং এই অংশের কাজও দৃশ্যমান হয় নাই। এই অধিগ্রহণের যে জিনিসটা পেন্ডিং আছে, এটা শ্রেণী পরিবর্তনের কাজটা চলমান আছে। একটা কমিটি করা হয়েছে 15 সদস্যের, এই কমিটি অলরেডি করা হয়েছে। কমিটি খুব দ্রুত রিপোর্ট দিবে, আমি যতটুকু জানি। কমিটি রিপোর্ট পেলেই আমরা অধিগ্রহণের কার্যক্রমটা পরবর্তী 7 ধারা নোটিশ বা পরবর্তী ক্ষতিপূরণ দেওয়ার এই বিষয়টি নিয়ে আমরা কাজ করবো। আমরা জানি যে খুব দ্রুত হবে এই কাজগুলো। সড়ক বিভাগ জানায় 962 কোটি টাকার এই প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে বরাদ্দ দেওয়া হয় 700 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌসুম প্রায় শেষ হয়ে এলো। রাজশাহী থেকে অল্প পরিসরে শুরু হয়েছে আম রপ্তানি। কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে রপ্তানি ব্যবস্থা সহজ করতে স্থানীয় পর্যায়ে আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা এবং প্যাকিং হাউস চালুর দাবি তাদের। রাজশাহী থেকে সবশেষ 2016 ও 17 সালে আম রপ্তানি হয় ইউরোপের বাজারে। 2018 সালে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং ব্যবস্থায় কড়াকড়ির কারণে বন্ধ হয়ে যায় আম রপ্তানি। 2 বছর বিরতির পর এবার করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মৌসুমের শেষ মুহূর্তে রাজশাহী থেকে শুরু হয়েছে আম রপ্তানি। বাঘা ও চারঘাট উপজেলা থেকে সুইজারল্যান্ডে আম রপ্তানি করছে বেসরকারি প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম লিমিটেড। চাহিদা অনুযায়ী চলতি মৌসুমে 20 মেট্রিক টন রাসায়নিক মুক্ত আম রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। এটা একটা নমুনা হিসাবে পাঠাচ্ছে, আমি আগেই বলছি। এটা যদি ভালো হয় এবং সেই দেশ যদি তারা মনে করে আমাদের আমটা ভালো, তাহলে তারা এটা আমাদেরকে আরো চাহিদা দিলে আমরা আগামীতে আশা করি যে তাদের এখানে ব্যাপক পরিমাণ আম পাঠাতে পারবো।
এদিকে আম রপ্তানির কাজ আরও সহজ করতে রাজশাহীতেই আম প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং হাউস স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে পরিবহন খরচ কমার পাশাপাশি যে কোনো জাতের আম বিদেশে রপ্তানি সম্ভব হবে বলে মনে করছেন তারা। তো আমরা চেয়েছিলাম যে কোয়ারেন্টাইনটা যাতে আমাদের বাগানেই হয়, তাহলে এটা লোডিং আনলোডিংয়ে কোনো সমস্যা হয় না এবং মানে সেখানে 100% আম বিদেশে যেতে পারে। আগামী মৌসুমের আগেই রাজশাহীতে আম রপ্তানির সব সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আগামী আম মৌসুমের আগে আমাদের রাজশাহী থেকে প্যাকিং হাউস এবং কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা রাজশাহীতে থাকবে। আমরা আশা করছি যে এটা সরকার বিবেচনা করতেছেন এবং এটা আমি আশা করছি যে এটা বাস্তবায়ন হয়ে যাবে আগামী আম মৌসুমের আগে। বিশ্বব্যাপী আমের চাহিদা বাড়লে রাজশাহীর আম চাষিরাও ভালো দাম পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বে কমেছে করোনায় মৃত্যু শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে 4300 জনের, নতুন শনাক্ত 1,98,000-এর বেশি। এ নিয়ে করোনায় প্রাণ গেছে 6,96,700 জনের। মোট আক্রান্ত 1,84,00,000 ছাড়ালো। ভারতে 24 ঘন্টায় 810 জনের মৃত্যু সহ মোট প্রাণহানি 39,000, নতুন 50,000-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 18,55,000। করোনা আক্রান্ত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় করোনায় মারা গেছে 545 জন, নতুন শনাক্ত 48,000। ব্রাজিলে মারা গেছে 572 জন, নতুন আক্রান্ত 18,000। এদিকে করোনা মোকাবেলা সহজ ও জাদুকরী সমাধান মিলবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে স্বাভাবিক জীবনে ফেরার পথও দীর্ঘ হবে বলেও মন্তব্য করেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। যুক্তরাজ্যে আগামী সপ্তাহে চালু হচ্ছে করোনার র্যাপিড টেস্ট। ফল জানা যাবে মাত্র 1.5 ঘন্টায়। এটি করোনা ও অন্যান্য ফ্লুর মধ্যে পার্থক্য করতে সক্ষম। তবে র্যাপিড টেস্টের কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যে এখন করোনা পরীক্ষার 4 ভাগের 3 ভাগ ফল পাওয়া যায় 24 ঘন্টায়, আর বাকি 1 ভাগের ফল পেতে 2 দিনের বেশি সময় লাগে। এদিকে কিট সংকটে গত মাসে দৈনিক নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এরপরেই আসে নতুন র্যাপিড টেস্টের ঘোষণা। ল্যাম্পোর নামের র্যাপিড সোয়াব টেস্ট উদ্ভাবন করেছে অক্সফোর্ড ন্যানোপোর টেকনোলজি লিমিটেড। আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যের কেয়ার হোম এবং ল্যাবরেটরিতে এর ব্যবহার শুরু হবে। সোয়াব আর সালিভার নমুনা পরীক্ষা করে ফল জানা যাবে 60 থেকে 90 মিনিটে। যখন অক্সফোর্ড ন্যানোপোরের যাত্রা শুরু করি, আমাদের লক্ষ্যই ছিল বাধাহীন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার, সমাজে যার একটি ইতিবাচক প্রভাব পড়বে। ল্যাম্পোর শুধু কোভিড-19-এর জন্য নয়, বরং অন্যান্য রোগ শনাক্তেরও ক্ষমতা আছে। আরেকটি র্যাপিড টেস্ট হলো সোয়াব থেকে ডিএনএ নিয়ে করোনা পরীক্ষা। সেপ্টেম্বর থেকে হাসপাতালে শুরু হচ্ছে এই কার্যক্রম। ডিএনএ নার্লস লিমিটেডের সরবরাহ করা 5,000 মেশিনে 58 লাখ পরীক্ষা সম্ভব। উভয় পরীক্ষায় করোনা সহ অন্যান্য ফ্লু শনাক্ত করা যাবে 1.5 ঘন্টায়। মেশিন পরিচালনায় দরকার হবে না প্রশিক্ষিত কর্মীর। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।